দর্শন বিষয়ে যেখানে সাজেশন দেওয়াটা অত্যন্ত কঠিন, সে জায়গায় ফারুক স্যার যেই বিষয়গুলো, যে প্রশ্নগুলো বলছে, তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনে নাও। তোমাদের কিন্তু আগামী সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া চলছে ফুল কদমে। পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, সবচেয়ে টাফ চ্যাপ্টার বলে আমি মনে করি, যেটা ছাত্রছাত্রীর কাছে মনে হয় মানে একটু কঠিন, সেটা হচ্ছে অদ্বৈত বেদান্ত দর্শন, যেটা বেদান্ত দর্শন বলা হয়। ওটা খুব খুব সুন্দরভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, বই অবশ্যই পড়তে হবে। আর কিছু যা বাদ বাকি চ্যাপ্টারগুলো আছে সেগুলো সহজের মধ্যে হবে। যেমন প্রথম চ্যাপ্টার নাম দ্রব্য। দ্রব্য চ্যাপ্টার থেকে আমাকে লক, বার্কলে, হিউম, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, প্লেটো, অ্যারিস্টটল, এই কটা দার্শনিকদের মতবাদ আমাকে পড়তে হবে। ডেকার্টের মধ্যে দ্রব্য কি প্রশ্ন যদি আসে, যা নিজে নিজে অস্তিত্বশীল, যার অস্তিত্ব অন্য কোনো সত্তার উপর নির্ভরশীল নয়, অর্থাৎ স্বনির্ভরতাই দ্রব্যের লক্ষণ। স্পিনোজার মধ্যে দ্রব্য কি? স্পিনোজার মধ্যে দ্রব্য স্বয়ংভূ এবং এক ও অদ্বিতীয়, ঈশ্বরই একমাত্র দ্রব্য। ডেকার্টের মধ্যে দ্রব্য হচ্ছে তিন প্রকার: ঈশ্বর, মন আর জড়। আর স্পিনোজার মধ্যে দ্রব্য হচ্ছে একটি, যথা ঈশ্বর। এবার একটা প্রশ্ন আসতে পারে, দ্রব্য ইজিক্যাল ঈশ্বর ইজিক্যাল প্রকৃতি, উক্তিটি কার? স্পিনোজা। লাইবনিজের মধ্যে দ্রব্য কয়টি? এক নয়, অসংখ্য বা বহু। দ্রব্য সম্পর্কে ডেকার্টের মতবাদ কি নামে পরিচিত? দ্বৈতবাদ। স্পিনোজার মতবাদ কি? অদ্বৈতবাদ। লাইবনিজের মতবাদ কি? বহুত্ববাদ। আর লকের মধ্যে দ্রব্য হলো যা হলো এমন আমি জানি না। হিউমের মধ্যে দ্রব্য হলো গুণ সমষ্টি। লকের মধ্যে গুণ কয় প্রকার? দুই প্রকার, মুখ্য গুণ ও গৌণ গুণ। মুখ্য গুণ গৌণ গুণের পার্থক্য কে করেন? লক। খণ্ডন করেন কে? বার্কলে। আরো কোশ্চেন আছে যে দ্রব্য হলো সামান্য বিশেষের সমন্বয়, উক্তিটি কার? অ্যারিস্টটল। অ্যারিস্টটলের মধ্যে দ্রব্য কয় প্রকার? দুই প্রকার, মুখ্য অর্থে, দুই ভাগে ভাগ করা যায়, মুখ্য অর্থে আর গৌণ অর্থে। প্রত্যেকবারে আমি যা প্রশ্ন দিই তাই আসে, কিন্তু এমসিকিউটা আমি দিতে পারছি না, যেহেতু যদি দেই আমি তাহলে মূর্খের মতো কাজ করবো, সাজেশন না যদি আমি দিই। সুতরাং চ্যাপ্টার ওয়াইজ তোমাকে খুব সুন্দরভাবে পড়তে হবে। তোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাকেও বেছে নিতে হবে। দ্বিতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার কার্যকারণ তত্ত্ব। তৃতীয় চ্যাপ্টারের নাম হচ্ছে দেহমন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। চতুর্থ চ্যাপ্টারের নাম হচ্ছে তোমার বেদান্ত দর্শন। আর প্র্যাকটিক্যাল ইথিক্স থেকে আছে আত্মহত্যা, সুইসাইড এবং ইউথেনিয়েশিয়া, আত্মহত্যা এবং কৃপা হত্যা। আছে পরিবেশ নীতিবিদ্যা এবং সোশ্যাল কনসেপ্ট, অর্থাৎ সমাজ দর্শন ও রাষ্ট্র দর্শন। সমাজ দর্শনের ভূমিকা, রাষ্ট্র দর্শনের ভূমিকা, এই কটা প্রশ্ন, এই কটা চ্যাপ্টার আছে। আমি প্রত্যেক অধ্যায় থেকে আমি কিছু প্রশ্ন বলছি তোমাদের। যেমন প্রশ্ন আসলো কার্যকারণ তত্ত্ব থেকে, মূলত আমাদের কার্যকারণ তত্ত্বে আমাদের দুটো থিওরি মনে রাখতে হবে। যেমন এক নম্বর আমি বলছি যে কার্যকারণ সম্পর্কে মূলত কটি মতবাদ প্রচলিত? মূলত দুটি মতবাদ প্রচলিত। একটা হচ্ছে বুদ্ধিবাদীদের মতবাদ, তার নাম হচ্ছে প্রসক্তি তত্ত্ব বা অবশ্যম্ভাবী মতবাদ। আর অভিজ্ঞতাবাদীদের মতবাদের নাম হচ্ছে সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্ব। প্রসক্তি তত্ত্বের প্রবক্তাকে মূলত হবে ইউইং, সঙ্গে আরো দুজন সহযোগী আছেন, নাম হচ্ছে ব্রড, ব্লানশার্ট। আর সতত সংযোগ তত্ত্ব বা নিয়ত সংযোগ তত্ত্বের প্রবক্তা হচ্ছেন কে? হিউম। এই দুটো কথা, আমাকে দুটো পয়েন্ট যদি মনে রাখি, আশা করি কার্যকারণ তত্ত্ব থেকে আমাদের কোনো অসুবিধা হবে না। এবারে দেহমন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদে যাই আমি। দেহমন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়া মতবাদটা অনেকটা আছে, কিন্তু মূলত আমাদের সিলেবাসে, ফার্স্ট সেমিস্টার সিলেবাসে মূলত দুটো মতবাদ আছে। একটা হচ্ছে ডেকার্টের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, আর স্পিনোজার হচ্ছে মিথস্ক্রিয়াবাদ বা সমান্তরালবাদ। সমান্তরালবাদ, স্পিনোজার মতবাদটার নাম হচ্ছে সমান্তরালবাদ। এই দুটো মতবাদ তোমাকে ভালো করে পড়তে হবে। তোমার স্পিনোজার দেহমন সম্পর্কে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ, মতবাদের নাম কি? তখন উত্তর লিখতে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ। স্পিনোজার দেহমন সম্পর্কে মতবাদের নাম কি? তখন লিখতে সমান্তরালবাদ। এই যে তোমাকে কনসেপ্ট গুলো, তোমাকে কিছু শুধু অন্ধের মতো তুমি শুধু এমসিকিউ মুখস্থ করবে, কিন্তু তুমি মনে রাখতে পারবে না। তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে তাহলে তুমি দর্শনে ভালো রেজাল্ট করতে পারবে। দর্শন সাবজেক্টটা অন্য সাবজেক্ট থেকে একটু ডিফারেন্ট সাবজেক্ট। তুমি সব সাবজেক্ট বাড়িতে কোনো প্রাইভেট টিউটরের কাছে না পড়লে তুমি
বৈতরণী পার হয়ে যাবে। কিন্তু দর্শন সাবজেক্টটা তোমাকে স্কুলের টিচার হোক, প্রাইভেট টিচার হোক, সহযোগী একটা মাধ্যম লাগবেই শিখতে গেলে। সুতরাং কিছু কিছু পয়েন্ট তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। আর বেদান্ত দর্শনে বললাম মায়ার কটি কাজ, আবরণ, এই মায়া কয় প্রকার, দুই প্রকার, আবরণ ও বিক্ষেপ। তারপরে তোমার বেদান্ত দর্শনের প্রবক্তাকে মহর্ষি বাদরায়ণ, শঙ্করের মতবাদের নাম কি, কেবল দ্বৈতবাদ। এই যে কিছু কোশ্চেন, আরো অনেক আছে, সেগুলো আলোচনা করা সম্ভব হচ্ছে না। তারপরে সত্তা কয় প্রকার, এই যে কোশ্চেন গুলো তোমাকে পড়তে হবে ভালো করে। টেক্সট তোমাকে পড়তে হবে, টেক্সট না পড়লে দর্শনের অ্যান্সার দেওয়া খুবই কঠিন ব্যাপার। আচ্ছা চলে যাই আমি প্র্যাকটিক্যাল ইথিক্সে। যেমন প্রথম চ্যাপ্টার নাম হচ্ছে আত্মহত্যা ও কৃপা হত্যা। আত্মহত্যার ইংরাজিতে বলে সুইসাইড, আর কৃপা হত্যার ইংরাজিতে বলি ইউথেনেশিয়া। বলে সুইসাইড কথাটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? থমাস ব্রাউন। কিন্তু সুইসাইড গ্রন্থের রচয়িতাকে এমিল দুর্খেইম। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে তোমার পিটার সিঙ্গার। প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে পিটার সিঙ্গার। আচ্ছা, আত্মহত্যা কেন মানুষ করে এটা আমাকে জানতে হবে। আচ্ছা, তোমার প্রশ্ন আসতে পারে ইউথেনিয়েশিয়া। ইউথেনিয়েশিয়া, ইউ মানে কথার অর্থ হচ্ছে সহজ, থ্যানাটোনাস কথার অর্থ হচ্ছে মৃত্যু, অর্থাৎ ইউথ্যানাটোনাস। ইউ কথাটির অর্থ কি পরীক্ষা যদি আসে তখন লিখতে হবে সহজ, আবার থ্যানাটোনাস কথার অর্থ কি তখন লিখতে হবে মৃত্যু, সহজে মৃত্যু। সক্রিয় আত্মহত্যা আছে, এই সক্রিয়, নিষ্ক্রিয়, ঐচ্ছিক, অনৈচ্ছিক, বিভিন্ন রকম আত্মহত্যা, কৃপহত্যা আছে। আচ্ছা, তোমাকে পড়তে হবে যে প্র্যাকটিক্যাল ইথিক্স গ্রন্থের রচয়িতাকে পিটার সিঙ্গার। আরো তোমাকে যেমন সতীদাহ প্রথা কি ধরনের, আত্মহত্যা, কি ধরনের কৃপা হত্যা, এটা যে পদার্থবাদী। এই যে প্রশ্নগুলো তোমাকে আছে, এগুলো তোমাকে বেশিতে পরিবেশ নীতিবিদ্যা। পরিবেশ নীতিবিদ্যায় আমাকে কি প্রশ্ন পড়তে হবে? যেমন ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবক্তা কে? আল্ডো লিওপোল্ড। কে স্বস্তি মৃত্যুকে অবৈধ মৃত্যু বলে আখ্যায়িত করেছেন? যেমন উইলিয়ামস। একজন ব্যক্তি একটা শিশুকে জলে ডুবিয়ে হত্যা করলে এটি কোন ধরনের আত্মহত্যা, কোন ধরনের হত্যা? সক্রিয় হত্যা। আত্মহননকে রাষ্ট্রবিরোধী কাজ বলে কে উল্লেখ করেছেন? অ্যারিস্টটল। এই যে প্রশ্নগুলো তোমাদের কিছু পড়তে হবে, আমি কিছু জাস্ট আমি স্যাম্পল হিসাবে দিলাম তোমাদের, যে এরকম কোশ্চেন তোমাদের আসতে পারে। পিটার সিঙ্গার কয় প্রকার কৃপা হত্যার কথা বলেছেন? 3। সুইসাইড গ্রন্থে প্রথম ব্যবহার করেন হচ্ছে থমাস ব্রাউন। আমি বললাম একটু আগে যে ব্যবহার করেন আর রচয়িতা বলে এক করলে হবে না, বলো, এই যে ভুলটা যেন না হয়। এবারে আমি চলে যাই পরিবেশ নীতিবিদ্যা, এনভায়রনমেন্টাল ইথিক্স, যেটাকে বলা হয় প্র্যাকটিক্যাল ভূমিকেন্দ্রিক নীতিবিদ্যার প্রবক্তাকে আল্ডো লিওপোল্ড। পরিবেশ নীতিবিদ্যার জনক কাকে বলা হয়? হোমস রলস্টন। বাস্তুবিদ্যার ইংরেজি প্রতিশব্দটি কি? ইকোলজি। পরিবেশ শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? এনভায়রনমেন্ট। আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে রলস্টন। নিরিকেন্দ্রিক শব্দটির অর্থ কি? মানুষ কেন্দ্রিক। এই যে প্রশ্নগুলো আছে, এইরকম প্রশ্ন প্রচুর আছে, সুতরাং সেগুলো পড়তে হবে তোমাদেরকে। এনভায়রনমেন্ট ইথিক্স গ্রন্থের রচয়িতাকে হোমস রলস্টন। পরিবেশ আন্দোলনের জননী কাকে বলে? রাচেল কারসন। গভীর বাস্তববাদের প্রবক্তাকে? আর্নেস। সামাজিক বাস্তুবিদ্যার প্রবক্তাকে? মারি বুকচিন। এইবারে আমি চলে যাচ্ছি সপ্তম অধ্যায় সমাজ ও রাষ্ট্র দর্শন। সমাজবিজ্ঞানী ড্যাশ সমাজের সংজ্ঞায় বলেছেন সমাজ হলো সামাজিক সম্পর্কের জটিল জাল। উত্তর হবে ম্যাকাইভার। সমাজবিজ্ঞানী আমরা বলতে কাকেই বুঝি? ম্যাকাইভার বা পেজকেই বোঝানো হয়। ম্যাকাইভার সম্প্রদায়ের মনোভাব যে 3টি উপাদানের কথা উল্লেখ করেছেন, 3টি উপাদান কি কি? আমরা মনোভাব, নিজ ভূমিকা সম্পর্কে মনোভাব এবং নির্ভরতা মনোভাব। এই যে 3টে মনোভাব আমাদেরকে খুব মনে রাখতে হবে, ম্যাকাইভার পেজ। তারপরে সমাজ দর্শন ও সমাজ বিজ্ঞান ও দর্শনের মিলনস্থান কে বলেছেন? গিজবার্ট।
তাহলে কোনো অপরাধীকে তার অপরাধের শাস্তি সহ যাবজ্জীবন জেলে পাঠানো হলো। এখানে অপরাধীর জেলখানা হলো কি, একটা সম্প্রদায় না সমাজ না সংঘ না অনুষ্ঠান? উত্তর অবশ্যই সম্প্রদায় হবে। আদর্শ রাষ্ট্র গঠনের উপাদান কয়টি? কয়টি উপাদান? 4টি উপাদান। নির্দিষ্ট সরকার থাকবে, জনগণ থাকবে, ভূখণ্ড থাকবে, সার্বভৌমত্ব থাকবে। এই 4টি উপাদান মনে রাখতে হবে তোমাদেরকে। আরো তো তালিকা 1 তালিকা 2 থাকবে, মেলানো থাকবে, যেগুলো তো তোমাদের পড়তেই হবে। জানো তোমরা সবাই সবাই অবশ্যই এবিটিএ, রায়মার্টিন, পারুলের টার্গেট, ওখানে স্যাম্পল কোশ্চেন আছে প্রচুর। আর যেহেতু প্রথম পরীক্ষা, তো আশা রাখছি খুবই সহজ প্রশ্ন হবে, আশা রাখছি। একটু পড়লে মোটামুটি আশা রাখছি 25 পাওয়া যাবে। একটু পড়লে, একটু সামান্য বিন্দু, পরীক্ষার আগের দিন পড়লেই মোটামুটি 20-22 পাওয়া যায়। সারা বছর পড়িনি যারা, তাদের কোনো টেনশন নেই। পরীক্ষার আগের দিন একটু বইটা খুলে কমবা 4-5টা সেট পড়লে মোটামুটি 20-22 পেয়ে যাবে। ওই সাজেশন নেওয়ার জন্য কোনো দরকার নেই। ওই এবিটিএস সেটের কিংবা রায়মার্টিনের সেটের পেছনে উত্তরও থাকে। ওই 4-5টা সেট যদি তুমি খুব গভীর পর্যবেক্ষণ দিয়ে পড়ে যেতে পারো, আশা রাখছি 20-22 পেয়ে যাবে। তার জন্য কোনো চাপ নেই, সুতরাং টেনশন করবে না। এই কয়েকটা প্রশ্ন মোটামুটি আমি বললাম তোমাদের উদাহরণস্বরূপ, সুতরাং দর্শনে অসুবিধা হবে বলে মনে হয় না।